শেখ হাসিনা ভারতে বন্দী নয়, প্রত্যর্পণ চুক্তি মেনে ফেরানো কঠিন বলছেন আইনজীবীরা। কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর তাগিদ। আরাকান আর্মি আতঙ্কে কক্সবাজারের জেলেরা 4 মাসে বন্দী 48 জেলের কারো মুক্তি মেলেনি। মিয়ানমারের জলসীমায় না যেতে বিজিবির নির্দেশ। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বলে সিলেটে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। নজরদারির অভাবে অসাধু ট্রাভেল এজেন্সি ও দালাল চক্রের দৌরাত্ম্য। গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের পক্ষে রায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। ভোটদানে বিরত চীন রাশিয়া, সিদ্ধান্ত প্রত্যাখ্যান হামাস। স্বাগত। এখন ঢাকায় শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। প্রথম রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর নতুন করে আলোচনায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। রায়ের পরপরই দিল্লির কাছে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা, তবে ভারত এ বিষয়ে এখনও নীরব। এমন অবস্থায় আইনজীবীরা বলছেন, ভারতে বন্দী না থাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে জটিলতা রয়েছে। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। জুলাই গণহত্যার মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকেরই প্রশ্ন, কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে। রায় প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে। আইনজীবী শিশির মনিরের মতে, ভারতের সাথে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দী অবস্থায় না থাকায় তাকে ফিরিয়ে আনায় রয়েছে জটিলতা। যদি এক্সট্রাডিশন করতে হয়, বিনিময় করতে হয়, তাহলে তার প্রধানতম শর্ত হলো বন্দী হতে হবে। বাংলাদেশে অনুপ চাটিয়া বন্দী ছিল, উলফা নেতা। এই জন্যই এক্সট্রাডিশন ট্রিটি এখানে অ্যাপ্লাই করা গেছে। এই এক্সট্রাডিশন ট্রিটি যদি ভারতের সঙ্গে বাংলাদেশ কার্যকর করতে চায়, তাহলে তার আগে বন্দি স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দি বিনিময় হবে না, আর রাস্তা গরম করলেও বন্দি বিনিময় হবে না। বন্দি বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটার দুটো রাস্তা, এক হলো হাইলি এফিশিয়েন্ট ডিপ্লোম্যাটিক স্টেপ, আর সেকেন্ড হইল হায়ার্ড এফিশিয়েন্ট ল ফার্মকে এঙ্গেজ করে আইনি ফাইট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন, ভারত যে কোনো ব্যক্তি নয়, বরং দেশের বন্ধু, সেটি প্রমাণের এখনই সুযোগ। ভারত বাংলাদেশের বন্ধু, কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি আশা করি যে শেখ হাসিনাকে ফেরত প্রদান করেই ভারত সেই বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি ভারত ওনাকে ফেরত প্রদান না করেন, চুক্তি ভঙ্গ করে, তাহলে দুটা কাজ হবে। একটা হলো চুক্তিও ভঙ্গ হলো, দুটি হলো ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু শেখ হাসিনার বন্ধু, এটা প্রমাণিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুদেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। অতএব তারা ফেরত পাঠাতে আইনত কোনো বাধা নাই। এখন ওনারা দিবেন কিনা এটা ওনাদের উপর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। তবে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডকে সমর্থন করে না বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার রায় প্রকাশের পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এমন কথা বলেন। তিনি আরও বলেন, জাতিসংঘ বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও এ ধরনের মানবতা বিরোধী অভিযোগের ব্যাপারে বরাবরই আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে এসেছে। রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের শাস্তি হওয়া দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের পক্ষে নয় জাতিসংঘ। মিয়ানমারের জলসীমা অতিক্রমের অভিযোগে একের পর এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। আতঙ্কের দিন কাটছে সীমান্তের হাজারো জেলে পরিবারের। গত 4 মাসে বন্দি জেলেদের একজনকেও ফেরানো সম্ভব হয়নি। এমন বাস্তবতায় জেলেদের মিয়ানমারের জলসীমায় না যেতে সতর্ক করেছে বিজিবি। আর আটক জেলেদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মনতোষ বেদজ্ঞ। নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এক পরিবারের 3 সদস্য। গেল 12 আগস্ট মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন তারা। এ সময় তাদের সহ 5 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকে হদিশ নেই তাদের। ছেলে ইলিয়াস ও 2 নাতিকে নিয়ে দুশ্চিন্তায় বৃদ্ধা সম্বানু। স্বামী সন্তানের ফেরার আশায় পথ চেয়ে আছেন সম্বানুর পুত্রবধূ মাবিয়া খাতুন। ভেজা চোখে জানালেন দুঃসহ দিন যাপনের গল্প। আগে ধরে নিয়ে যাওয়া 124 জেলেকে কয়েক দফায় ফিরিয়ে এনেছে বিজিবি। তবে 18 জুলাইয়ের পর প্রায় 4 মাসে একজনকেও ফেরত দেয়নি আরাকান আর্মি। কোনো যোগাযোগ নাই, এই লোক তো আসে নাই, জীবতে নাই, না জানার কারণে আর জেলেতে যারা আসি তারা অনেক কষ্ট আছি। দীর্ঘদিন মানুষ যোগাযোগ করতেছে, খোঁজ খবর নাই। এখন ওরা কি বাঁচে আছে কি মরে গেছে, বাংলাদেশের সরকার কোনো খোঁজ খবর নিতেছে না। আরাকান আর্মির হাতে 17 দিন জিম্মি থাকার পর বিজিবির মাধ্যমে ফেরত আসা জেলে মাহমুদুল জানালেন, মাছ, জাল, জ্বালানি লুট ও জোর করে কাজ করানো সহ শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা। বিভিন্ন হুমকি তামকি দিছে ওরা। আবার প্রথম আমাদেরকে প্রথমে যেদিন নিয়ে গেছে এদিন একটা সাক্ষাৎকার নিয়েছে ওদের চ্যানেল থেকে। ওই সাক্ষাৎকারে ওরা আমাদেরকে বলতেছে, আমরা যেভাবে বলবো এভাবে বলবেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনারা জীবত ফিরে যেতে পারবেন না দেশে। বিজিবির তথ্য মতে বর্তমানে আরাকান আর্মির হাতে বন্দী আছেন 48 বাংলাদেশি জেলে। স্থানীয়দের দাবি 250-র বেশি রোহিঙ্গা জেলে রয়েছে তাদের হেফাজতে। বিজিবির দাবি কেউ ভুলবশত আবার কেউ চোরাচালানের জন্য ঢুকছেন দেশটির জলসীমায়। আমরা অনেক সময় দেখেছি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর মতো ঘটনা দেখেছি, যে 4-5 দিন বা 7 দিনের জন্য অনুপস্থিত ছিল তারা, জানিয়েছে অফিসিয়ালি কোথাও নিখোঁজের কোনো অভিযোগ দাখিল করেনি, বাট এলাকায় জনশ্রুতিতে তারা বলেছে যে তারা অপহৃত হয়েছে। বাট এটাতে আমরা পরে দেখেছি তারা স্বইচ্ছায়, তাদের কোনো দুর্বিসন্ধি ছিল, তারা ওই অংশে গিয়েছে। তো এইটার বিভিন্ন বিষয় আছে, তবে অনেক ক্ষেত্রেই আরও বেশি মাছের আশায় সীমান্ত অতিক্রম করে ওখানে যাওয়ার একটা প্রবণতা আছে জেলাদের। প্রশ্ন উঠেছে 4 মাসে কি এমন ঘটেছে যে একজন জেলেকেও ফেরত আনা সম্ভব হয়নি। আরাকান আর্মির প্রচার মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের দাবি, বাংলাদেশ সরকারের কাছ থেকে যথাযথ সম্মান ও পারস্পরিক সাড়া না পাওয়ায় এখন অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনে বিচার করছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নেওয়ার পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। যদি আরাকান আর্মির সাথে কোনো একটা চ্যানেল আমাদের খোলা থাকে বা থাকতো, তাহলে তাদের মাধ্যমে এই জেলেদের ফেরত আনা যেত বলে আমি মনে করি। হয়তো সেটাও নাই। এখন হয়তো ইউএনএইচসিআর আছে, জাতিসংঘের যে বিভিন্ন সংস্থা আছে, রেডক্রসের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করতে পারি এই অসহায় জেলেগুলোকে মিয়ানমারের অর্থাৎ আরাকান আর্মির হাত থেকে উদ্ধার করা। সর্বশেষ গত 12ই নভেম্বর 2টি ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 18 জুলাই পর্যন্ত সময়ে 188 জন জেলে ও 30টি নৌকা ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি।
মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। বিদেশে পাঠানোর নামে সিলেটে প্রতারণার ফাঁদ পেতেছে অসাধু ট্রাভেল এজেন্টরা। যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র। অবৈধ এজেন্সির এমন বেপরোয়া প্রতারণায় ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীরাও। আর প্রশাসনের নজরদারির অভাবে বাড়ছে মানুষের আর্থিক ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। কিন্তু জায়গায় আরেকজনের সাথে কথা হয়েছে। চট্টগ্রামের জোরারগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন দীর্ঘ 15 বছর প্রবাস জীবন শেষে দেশে আসেন 2022 সালে। মামলা প্রসেসিং আছে, উনি বলছে 25 লক্ষ টাকা পাবে। প্রবাস জীবনের পুরো সঞ্চয় দিয়ে 2024 সালে নেক্সট কনসাল্টিং এজেন্সির সাথে ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্যে যাওয়ার চুক্তি করেন 20 লাখ টাকার বিনিময়ে। চুক্তি অনুযায়ী এজেন্সিকে সব টাকা পরিশোধ করলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে একসময় পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। বর্তমানে ঋণ আছে দিকে 10 লক্ষ টাকা আছে দিকে সুদের উপরে। পুরো জীবনের অর্জিত টাকা হারিয়ে এখন অনেকটাই নিঃস্ব শাহাদাত হোসেন। টাকা উদ্ধারেও মিলছে না কোনো সহযোগিতা। ব্যাংক থেকে অতিরিক্ত আরও অনেক টাকা আমাকে সুদ দিতে হয়েছে, যে টাকাগুলা রিলেটিভ থেকে টাকা আনছে সুদ দিতে হচ্ছে ওই টাকাগুলা, কিন্তু ও তো এগুলো কোনো রেসপন্সিবিলিটি না। এখন ফ্যামিলি চালানোতে এখন হচ্ছে সবচেয়ে একটা বড় কষ্ট করে। এখন এই একই প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে পাঠানোর নামে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। কেউ দিয়েছেন 30 লাখ, কেউ বা তার চেয়ে একটু কম। প্রতারিতরা বলছেন অনেক এজেন্সিতেই এরকম প্রতারণার শিকার হচ্ছেন তারা, যা দিন দিন বেড়েই চলছে। আমার লাখান আরও 10-12 জনের মেবি আরও বেশি হইব টাকা, 4-5 কোটি টাকারও বেশি হইব। তারা টাকা লইয়া গেছে, আর আমি যে হয়রানি হয়েছে আমার লাইফ ধ্বংস করে গেছে। কেন যেবা যারা আছেন আইন সংস্থা, প্রয়োগকারী সংস্থা, তারা কাছে আসলে আমি জোর দাবি করলাম যে আসলে এরকম যারা বাটপারি করে, সিটিং করে, আসলে ফ্যামিলি হল ধ্বংস করে, কেন আইনগতভাবে যেটুকু দরকার একটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ কয়েকজন গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সিলেটের রোজভিউ মার্কেটে দেখা গেল নেক্সট গ্রুপ এজেন্সির পরিচালক শাহ মোহাম্মদ ফজলুল কাদির সিদ্দিকী বর্তমানে রয়েছেন যুক্তরাজ্যে। মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে তিনি জানান, ব্যবসায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে যারা টাকা পাবে বলে দাবি করছে তাদের পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আমি কিছু লস খাইছি, কারণ আমি যারা সাথে কাজ করছি ইউকে, তার লগে আমি কমিউনিকেশন পারলাম না। আস্তে আস্তে আমি দিব। এখন যদি কাস্টমার হইন ভাই আমি দিলাম না, তো প্রত্যেকের হইন ভাই আপনারা তো অভিযোগ করছেন, আর যেহেতু কমিউনিকেশন হয় তো এগুলো সুন্দর দেখাইল না, তো ঠিক আছে আমাদের আপনার কমিউনিকেশন করার দরকার নাই। এখনো অভিযোগ করছেন, অভিযোগে এলাই টাকা লিখে দিব না। এদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বৈধ এজেন্সির চেয়ে অবৈধ এজেন্সি প্রতিনিয়তই প্রতারণা করছে মানুষের সাথে। প্রশাসনের কার্যকরী উদ্যোগ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরাও। সিলেট ট্রাভেলসের কোনো অভাব নেই, কিন্তু আমরা যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাভেলসে যাই, প্রথমে আমরা এটা জানার দরকার যে এই ট্রাভেলস কি গভর্নমেন্টের রুলস মেনে, গভর্নমেন্টের যে আপনার সিভিল এভিয়েশন সার্টিফিকেট এইটা আছে কি না, এইটা জেনে শুনে আমরা কোনো ট্রাভেলসের সাথে কোথাও যেতে চাইলে আপনার ওইটা প্রথমে দেখতে হবে। কিন্তু আমরা না দেখেই যাদের সাথে ব্যবসা করি ম্যাক্সিমামেরই কোনো ধরনের গভর্নমেন্টের অথরাইজ কোনো সার্টিফিকেট নেই। যারা ধরেন কোনো ধরনের কাগজপত্র নাই, ওরা ধরেন নামমাত্র একটা স্পেস নিয়ে এবং ভালো ডেকোরেট করে তারা মানুষকে ভুক্তভোগী করতেছে। এটার ব্যাপারে প্রশাসন যাতে জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেয়। যদিও সাম্প্রতিক সময়ে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে, বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে, অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করে। তো আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সিকে চিহ্নিত করা এবং শনাক্ত করতে আমরা চেষ্টা করব, করে অবৈধ যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশের নামে প্রতারণা রুখতে যেমন জনসচেতনতা প্রয়োজন, তেমনি প্রশাসনিক কঠোর নজরদারির মাধ্যমে নিরোধ করতে হবে অবৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের। গুলজার আহমেদ, এখন সিলেট। রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে হত্যার পেছনে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নাকি দলীয় কোন্দল, সেটা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া উইংয়ের ডিসি তালিবুর রহমান। চলতি বছরে 10 মাসে রাজধানীতে 198 জন খুন হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র। রাস্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। এর বাইরে আমাদের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে মাঠ পর্যায়ে, ডিবি, সিটিটিসি, তারা সবাই সক্রিয় রয়েছে। মোটের উপর নগরবাসীর নিরাপত্তার জন্য আমরা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এর বাইরে আপনারা জানেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, তারপরে আপনার বিজিবি, র্যাব
এরাও মাঠে কাজ করছে, সক্রিয় রয়েছে এবং তাদের সবার সাথে আমাদের সুন্দর একটা সমন্বয় রয়েছে। যারাই যেখানে অপকর্ম করার অপচেষ্টা করছেন সেগুলো আমরা রুখে দিচ্ছি এবং গত 24 ঘন্টায় 239 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে 678 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, গত বছর 29 সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। এতে দেখা যায় প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে 678 কোটি 19 লাখ টাকা মানি লন্ডারিং গুলশান থানায় মামলা করেছে সিআইডি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, শেষ দিনে এখন পর্যন্ত কতজন মনোনয়ন জমা দিয়েছেন আর আজ কোনো প্যানেল ঘোষণা হওয়ার কথা আছে কি? গালিব, ধন্যবাদ। আজকে আমরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেখানে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থী জমা দিয়েছেন এবং আমরা ধারণা করছি যে দুপুরের পরে বাকিরা জমা দেবেন এবং তখন বেশি ভিড়ভাট্টা থাকবে, সেটি কিন্তু আমাদের ধারণা করছি আমরা। তবে আমরা দেখেছি যে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচনের জন্য আমরা দেখেছি বেশ কিছু প্যানেল ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি ছাত্রদল এবং ছাত্র অধিকার তারা যৌথ প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলের নাম তারা দিয়েছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ার নামে এবং তারা বাম ছাত্র সংগঠনগুলোও প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে মাওলানা ভাসানী ব্রিগেড নামে। এবং আজকে আমরা দেখছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা প্যানেল ঘোষণা করবে। তারা বলছে যে তাদের এক্সক্লুসিভ প্যানেল হবে এবং এই 21টি পদে মূলত নির্বাচন হবে। আমরা যতটুকু জানছি 21টি পদে 267টি ফর্ম বিক্রি হয়েছে এবং ছাত্র শিবিরে 21টি পদেই তাদের এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবে এবং সেজন্য কিন্তু তারা এখানে প্রস্তুতি নিয়েছেন। তারা অপেক্ষা করছেন ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার জন্য অপেক্ষা করছেন। তিনি আসলেই এই তাদের আজকের যে ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এখানে এই মুহূর্তে আমরা দেখছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি তারা আছেন, এছাড়া ছাত্রী সংস্থারও কয়েকজন এখানে রয়েছেন। এছাড়া আমি যদি বলি, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে রিয়াজুল ইসলামের নাম, এছাড়া জিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে আব্দুল আলী মারিফের নাম এবং এজিএস প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে আপ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাসুদ রানার নাম। এবং তারা সবাই আসলে আমরা দেখছি যে এই মুহূর্তে এই স্টেজে রয়েছে। আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভাষা শহীদ রফিক ভবন তারা এখানে রয়েছেন। এছাড়া আমরা আরও একটি বিষয় জানি যে এরপরই কিন্তু একটার দিকে আরও একটি প্যানেল ঘোষণা করা হবে। ছাত্র শক্তি তারাও 21টি পদে এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবার কথা রয়েছে এবং আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন এটি 1987 সালে সবশেষ এখানে যখন কলেজ ছিল, কলেজ থাকাকালে এই নির্বাচন হয়েছিল। এরপরে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে নির্বাচন হওয়া তো দূরের কথা, কোনো গঠনতন্ত্র পর্যন্ত ছিল না এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এরপরে 5 আগস্টের পরে নানা আন্দোলন দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয় এই যক্ষ নির্বাচনের যে গঠনতন্ত্র সেটি চূড়ান্ত করেছে এবং এই যে নির্বাচনটি হচ্ছে, নির্বাচন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনের জন্য মুখিয়ে আছে শিক্ষার্থীরা এবং প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে গালিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। যক্ষ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন, আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র শিবির তার প্যানেল ঘোষণা করবে, সেই প্রস্তুতি চলছিল জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। অর্ধেক ভাড়া নিয়ে বাস ভাঙচুরের ঘটনায় 72 ঘন্টা পর বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়েছে। সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস সহ পুরোদমে ছেড়ে যাচ্ছে স্বরূপকাঠি, বানারীপাড়া,
মুলাদি সহ অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস। এতে যাত্রীদের ভোগান্তি কমেছে, তবে বেশিরভাগ বাস চলাচলের অনুপযোগী থাকায় সব বাস চালানো সম্ভব হচ্ছে না। সেগুলো মেরামত করে পর্যায়ক্রমে সবগুলো বাস চলাচলের জন্য রুটগুলোতে দেয়া হবে বলে জানান বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। গত 15 নভেম্বর সন্ধ্যায় অর্ধেক ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে টার্মিনালে থাকা বেশ কিছু বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা। এই ঘটনার পর থেকেই নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে 6টি চটের বস্তার গোডাউন। ভোরে টঙ্গী গরুর হাট এলাকায় রেললাইনের পাশে এই অগ্নিকাণ্ড হয়। 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় ভোর 5:30টার দিকে রেল লাইনের পাশের টিন শেড গোডাউনগুলোতে হঠাৎ আগুন দেখা যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে 6টি চটের বস্তার গোডাউন, যেখানে পাট ও প্লাস্টিকের তৈরি বস্তা মজুদ ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পদোন্নতির দাবিতে নো প্রমোশন নো ওয়ার্ক স্লোগানে টানা 3য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। এতে বন্ধ রয়েছে সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে কর্মসূচিতে কি দাবি তোলা হচ্ছে আর কি কি দাবি আসলে পূরণ করলে প্রভাষকরা আবারও শিক্ষা কার্যক্রমে যুক্ত হবেন, আর শিক্ষা কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছে সেটা দূর করার জন্য কোনো কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন? গালিব, আপনি ঠিকই বলেছেন যে মূলত আপনি জানেন যে বিশেষ শিক্ষা ক্যাডারের যারা প্রভাষক রয়েছেন তারা তাদের যে ভূতাপেক্ষ তাদের যে পদোন্নতি তার দাবিতে আজকে 3য় দিনের মতো তারা কর্মসূচি পালন করেছেন। আমি রয়েছি সরকারি আনন্দমোহন কলেজে এবং এখানে আজকে 3য় দিনের মতো যারা প্রভাষক রয়েছেন তারা পদোন্নতির দাবিতে তারা আজকে কর্মসূচি পালন করছেন। ময়মনসিংহ এছাড়াও 8টি সরকারি কলেজ রয়েছে যেখানে 151 জন শিক্ষক রয়েছেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা রয়েছেন, সব মিলিয়ে 151 জন রয়েছেন যারা আসলে কর্মবিরতি পালন করছেন। এর কারণে যেহেতু আমি যদি এই কলেজটির কথা বলি, এখানে প্রায় 35,000-এর মতো শিক্ষার্থী রয়েছেন, 200-এরও অধিক শিক্ষক রয়েছেন এবং যার মধ্যে 58 জন প্রভাষক রয়েছেন। সুতরাং আজকে প্রভাষকরা কোনো ক্লাস যায়নি, গত 2 দিন ধরেই তারা আসলে কর্মবিরতি রয়েছে। আজকে 3 দিন টানা কোনো ক্লাস তারা নিচ্ছে না, যার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাসে না করেই আসলে তারা ফিরে যাচ্ছে। সুতরাং একটা শিক্ষাক্ষেত্রে একটা অচল অবস্থা বা একটা স্থবিরতা কিন্তু নেমে এসেছে এবং শিক্ষকরাও যেটা বলছেন যে আজকে তাদের 3য় দিনের এই আন্দোলনেও কিন্তু আসলে কর্তৃপক্ষ কোনো টনক করছে না, তারা তাদের কোনো আশ্বস্ত করছে না বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করছে না। মোটা দাগে যদি তাদের যে কয়েকটি দাবি রয়েছে মূলত সেগুলো যদি একটু জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি সভা সম্পন্ন করা, 37তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারি, 37 ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অতি বিলম্বে সুপার নিউমানারি পদ সৃজন সহ 3 দফা দাবিতে ময়মনসিংহ জেলার 8টি সরকারি কলেজে কর্মরত 151 জন প্রভাষক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই দাবিটি জানিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যারা মূলত 32 থেকে 37তম বিসিএস শিক্ষা ক্যাডারে যারা প্রভাষক হিসেবে জয়েন করেছিলেন তাদের একেবারে 13 থেকে শুরু করে 10, 8, 9 বছর বিভিন্ন মেয়াদে তারা কিন্তু প্রভাষক হিসেবে এখানে শিক্ষকতা করছেন, তারা কিন্তু কোনো পদোন্নতি পাচ্ছেন, যার কারণে তাদের একদিকে যেমন সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন, অর্থনৈতিকভাবে অচল হচ্ছেন, বিভিন্ন গ্রেড থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সুতরাং এই যে তারাও আরও একটি বিষয় দাবি করছেন, তাদের সঙ্গে যে অন্যান্য ক্যাডারগুলিতে যারা জয়েন করেছে তারা নিয়মিত যে নিয়ম মাফিক যে পদোন্নতির বিষয়গুলো সেগুলো কিন্তু তারা পেয়ে আসছেন, কিন্তু তারপরেও তারা এই পদবঞ্চিত হয়ে দীর্ঘদিন থাকার ফলে তাদের যে মূলত যে মানসিক অবস্থা সেটিও কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ছে, যার জন্য কিন্তু পাঠদানেও কিন্তু খুব একটা বড় মুশকিল পোহাতে হচ্ছে এবং অনেকে তারা বলছেন যে অনেক নতুন যারা আছেন তারা কিন্তু অনেকে শিক্ষা ক্যাডারে না এসে প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য, কৃষি বিভিন্ন ক্যাডারে কিন্তু তারা চলে যাচ্ছে, যার কারণে কিন্তু অদূর ভবিষ্যতে যদি আসলে এই ধরনের পদবঞ্চিত থাকে বা এই ধরনের বৈষম্য
থাকে পদোন্নতির ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা শিক্ষাক্ষেত্রে বিপর্যয় হতে পারে। তো সব মিলিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থীরাও বলছিলেন যে তাদের যেহেতু ক্লাস হচ্ছে না, তাদের কোর্স পরীক্ষাগুলো চলছে, ক্লাস পরীক্ষাগুলো চলছে, সুতরাং একাডেমিক কার্যক্রম যেহেতু ব্যাহত হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তারাও এটা একটা সমাধান চাচ্ছেন। এবং শিক্ষকরাও যেটা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের আসলে মূলত এই দাবিগুলো পূরণ না হচ্ছে ততদিন তারা কর্মবিরতি পালন করে যাবে। সব মিলিয়ে কালি বলা যায় ময়মনসিংহের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রশাসকরা যে আন্দোলনটি করছেন সেখানে একটা স্থবিরতা কিন্তু নেমে এসেছে। দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা, সেটি জানাচ্ছিলেন ইমতিয়াজুর রহমান। ট্রাইব্যুনাল প্রশাসন জানিয়েছেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হচ্ছে না। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদুল, কি কারণে তো বুঝতেই পারলাম যে বিচারক অসুস্থ থাকার কারণে যাচ্ছে না, কিন্তু প্রশাসন আসলে কোনো কিছু বলেছেন কিনা, অন্য কোনো উপায় কিংবা কিভাবে এই মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো যায়? হ্যাঁ গালিব, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, সেই মামলাটির আজকে 15তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। আমরা জানতে পেরেছি যে সেখানে ইতোমধ্যে 2 জন সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন। তাদের সাক্ষী দেওয়া শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন এবং এদিকে এছাড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, তিনি আজকে অসুস্থ থাকায় গতকালের যে মামলার যে রায়ের কপিটি, আমরা জানি যে গতকাল শেখ হাসিনা, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি পুলিশের চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদের যে রায়ের কপিটি কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা, সেটি আজকে পাঠানো সম্ভব হবে না ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায়। এবং একই কারণে ঠিক ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার অসুস্থ থাকায় রাজধানীর চানখারপুলে গত বছরের 5ই আগস্ট যে 6 জনকে গুলি করে হত্যা করা হয় শহীদ আনাস সহ, সেই মামলাটির সাক্ষ্য গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে না। আমরা জানতে পেরেছি যে সেই সাক্ষ্য গ্রহণের তারিখ আগামীকাল দিন নির্ধারণ করা হয়েছে। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বিধ্বস্ত গাজার স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সেনা মোতায়েন সহ ট্রাম্পের 20 দফা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কাঠামোতে অনুমোদন ছাড়াও এই খসড়া প্রস্তাবে আছে যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার রূপরেখা। প্রস্তাবের পক্ষে 13টি দেশ রায় দিলেও ভোটদানে বিরত ছিল চীন ও রাশিয়া। তবে নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। আর উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টের দাবি, নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত নতুন ইতিহাসের সূচনা করল। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল 8 অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস, যা কার্যকর হয় 10 অক্টোবর। এর জেরে বন্দি ও জিম্মি বিনিময়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও হামলা বন্ধ হয়নি গাজায়। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে এখনও পর্যন্ত 250-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ট্রাম্পের প্রস্তাবের প্রথম ধাপে গাজায় ত্রাণ সরবরাহ সচলের বিষয়টি উল্লেখ করা হলেও সেখানেও বাধা দিয়েছে তেল আবিব। এসব বাস্তবতা মেনে নিলে প্রশ্ন ওঠে গাজার এই যুদ্ধবিরতি আদৌ টিকবে কিনা। এছাড়া 20 দফা প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর হলে পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যে মতবিরোধ, তার সমাধান আসবে কোন প্রক্রিয়ায়? এমন প্রেক্ষাপটে গাজায় শান্তি ফেরাতে সোমবার ট্রাম্পের 20 দফা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এ সময় অবরুদ্ধ উপত্যকাটির স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের পক্ষে রায় দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, সোমালিয়া সহ 13 সদস্য রাষ্ট্র। ভোটদানে বিরত ছিল চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় এখন একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অব পিস। যুদ্ধবিধ্বস্ত উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়া সমন্বয় করা ছাড়াও গাজায় অস্থায়ীভাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF মোতায়েন করবে এই বোর্ড। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে গঠন করা হবে বোর্ড অব পিস, যার নেতৃত্ব দেবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে পরিচালনা পর্ষদের নাম। 2027-এর শেষ ভাগে এসে দায়িত্ব ছেড়ে দেবে এই পরিচালনা পর্ষদ। তুলে নেওয়া হবে আন্তর্জাতিক সেনাদেরও।
গাজার বাসিন্দাদের নিরাপত্তা দেয়া ছাড়াও আন্তর্জাতিক এই বাহিনীর অন্যতম প্রধান কাজ হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র সংগঠনকে নিরস্ত্রীকরণ। এছাড়া গাজার দক্ষিণ সীমান্তে ইসরায়েল ও মিশরের সঙ্গে সমন্বয় করবে তারা। এই সেনাদের নেতৃত্বে গঠন করা হবে ফিলিস্তিনি পুলিশ ফোর্স। অধিবেশনে দেয়া ভাষণে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালস দাবি করেছেন, ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিনের রাজনীতিতে ঐক্যমত্যের সুযোগ সৃষ্টি করবে। যদিও প্রস্তাবের খসড়ার অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট ও অসম্পূর্ণ বলে মন্তব্য চীন এবং রাশিয়ার। Per the carefully negotiated language in the 20-point plan, this resolution charts a possible pathway for Palestinian self-determination after the Palestinian Authority has completed the necessary reforms, where rockets will give way to olive branches and there is a chance to agree on a political horizon. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই রায়কে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাতার, মিশর, আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক ও জর্ডানের প্রতি, যারা নিরাপত্তা পরিষদের সদস্য না হয়েও সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তবে ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও অধিকার পূরণে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদে পাশ হওয়া ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছে হামাস। তাদের অভিযোগ, এই 20 দফা প্রস্তাবে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রত্যাশা ও মানবিক চাহিদার কোনো প্রতিফলনই দেখা যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের এই প্রস্তাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার যে সম্ভাবনার কথা বলা আছে, শুরু থেকেই তার বিরোধিতা করছিল ইসরায়েল। নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগেই এ বিষয়ে ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে ক্যাবিনেট মিটিংয়ে ঘোষণা দেন নেতানিয়াহু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভয়াবহ খরা ও অনাবৃষ্টিতে তীব্র পানির সংকটে ভুগছে ইরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী তেহরান খালি করার সতর্ক বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পানির উৎস শুকিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তেহরানের 1 কোটির বেশি বাসিন্দার। ইরানের মোট পানি সরবরাহের 19টি জলাধারের প্রায় 10% শুকিয়ে গেছে। আরও জানাচ্ছেন তানভীর জনি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির সংকটের মুখে ইরান। রেকর্ড তাপমাত্রা ও বিদ্যুতের ঘাটতিতে গ্রীষ্মের পর সংকট তীব্র হয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী খরার মধ্যে পানির অতিরিক্ত ব্যবহার, অদক্ষ সেচ ব্যবস্থা এবং পানি বণ্টনে অব্যবস্থাপনায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। দেশটির অর্ধেকের বেশি অংশে গেল কয়েক মাসে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গত 1 শতাব্দীর মধ্যে রাজধানী তেহরানের বৃষ্টিপাত সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পানির জন্য পুরোপুরিভাবে নির্ভরশীল শহরের বাইরে 5টি জলাধারের স্তর নেমে গেছে 43%। একসময় এসব জলাধারের পানির ধারণ ক্ষমতা ছিল 50 কোটি ঘনমিটার, এখন তা নেমে এসেছে অর্ধেকে। এমন অবস্থায় পানি সংরক্ষণে প্লাস্টিক ট্যাঙ্কের বিক্রি বেড়েছে বহুগুণ। الان ما در 6مین سال خشکسالی هستیم و همونجوری هم که تلویزیون و جای مختلف دارن اعلام میکنن که খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে 1 কোটির বাসিন্দার শহর তেহরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী খালি করতে হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। اگر باران نباره ما در تهران در آذر ماه باید جیره‌بندی کنیم. تازه معلومه جیره‌بندی کردیم اگر بازم نباره که دیگه اصلا آب نداریم. باید تهران رو خالی کنن. ট্যাপে পানি নেই। তীব্র পানির সংকটে অসন্তোষ দেখা দিয়েছে রাজধানীবাসীর মধ্যে। এই অব্যবস্থাপনার জন্য অনেকে সরকারকে দোষারোপ করছেন। که آب از دریا برداریم، جمعیت هم کشیده بشه به اونجا، آب از اینجا از مرکز شهر برداشت. شیمانه، ولی به نظرم بارور کردن ابرها هم یکی از راه حلاییه که باید بهش پرداخته بشه، همونطور که تو خیلی از کشورها. اومدیم تانکر بگیریم که حداقل یه ذخیره داشته باشیم که اگه قطع شد که دیگه لنگ نشیم بالاخره। সংকট শুধু তেহরানেই নয়, ইরানের মোট পানি সরবরাহের 19টি জলাধারের প্রায় 10% শুকিয়ে গেছে। 40 লাখ জনসংখ্যার ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পানির মজুত নেমেছে 3%। অনাবৃষ্টি ও খরায় শুকিয়ে গেছে দেশটির সবচেয়ে বড় উর্মিয়া লেক। এমন অবস্থায় কৃত্রিম বৃষ্টি নামিয়েও সংকট সমাধান করতে পারছে না ইরান। এদিকে পানির সংকটে হাহাকার করছে ইরানের বাসিন্দারা। তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দুর্দশা কাটিয়ে উঠতে সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করছেন তেহরানবাসী। সালেহ মাজারে আয়োজিত বিশেষ প্রার্থনায় অংশ নেয় শত শত ইরানি। از خدا درخواست می‌کنیم که لطف و رحمتشون رو به ما ارزانی کنن. توی شرب هم حالا ممکنه مثلا به مردم فشاری بیاره توی کمبود آب شرب و اینا بود، ولی من خاطرم خیلی نیست و اول نماز بارانی بود که می‌خوندم.
স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এবছর ইরানে বার্ষিক বৃষ্টিপাত হয়েছে মাত্র 152 মিলিমিটার, যা গেল 57 বছরের গড় বৃষ্টির চেয়ে 40% কম। তানভীর চানি, এখন বিশ্ব। এখন ঢাকায় শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা ভারতে বন্দী নয়, প্রত্যর্পণ চুক্তি মেনে ফেরানো কঠিন বলছে না আইনজীবীরা, কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর তাগিদ। হাসিনা কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো যাচ্ছে না আজ, ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান অসুস্থ থাকায় বিলম্ব। পল্লবীতে যুবদল নেতা হত্যায় জড়িতদের ধরতে অভিযান, চলতি বছর 10 মাসে রাজধানীতে 198 খুন, জানালো ডিএনপি। আরাকান আর্মি আতঙ্কে কক্সবাজারের জেলেরা 4 মাসে বন্দী 48 জেলের কারও মুক্তি মেলেনি, মিয়ানমারের জলসীমায় না যেতে বিজিবির নির্দেশ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।